বলছিস আমার আয়ুষ প্রেম করে? আমি তো কিছুই জানি না। আর মেয়েটা কে? সামিরা হাতে থাকা ফোনটা নিয়ে সেদিকের পার্কে তোলা সাদিয়ার সাথে সেলফি পিকটা আরুষি বেগমকে দেখায়। এই দেখো ফুপি, আপুটা কত কিউট না, একদম পরীর মতো। ভাইয়ার চয়েস আছে বলতে হবে। আরুষি বেগম সামিরার হাত থেকে ফোনটা নিয়ে সাদিয়াকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। এই মেয়ে কে? মেয়ের ঠিকানা দে, আমি কালই যাব ওদের বাসায়। মিহিকা সাদিয়ার ঠিকানা দিয়ে দেয়। সেদিন পার্কে ফেরার পথেই মিহিকা সাদিয়ার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল। এমন সব টুকটাক কথার মাঝে মিহিকার চোখ সিঁড়ির দিকে যেতেই আরশিয়াকে দেখে মুখটা চুপসে যায় তার। আরশিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফায় বসে পড়ে। আরশিয়ার সাথে সেদিনের ঘটনার পর আজ প্রথম দেখা। আরশিয়া মিহিকার পানে চেয়ে কিছু বলার জন্য হাঁসফাঁস করে। মিহিকা ব্যাপারটা বুঝতে পেরে শান্ত কণ্ঠে শুধায়, আপু, তুমি কি কিছু বলতে চাচ্ছ আমায়? আরশিয়া মাথা নিচু করে হ্যাঁ জানায়। মিহিকা তপ্ত শ্বাস ফেলে বলে, আমি জানি আপু তুমি কি বলতে চাচ্ছ, তবে তুমি নিজেকে নিয়ে আর গিল্টি ফিল করো না। আমি তোমার উপর রেগে নেই সেদিনের জন্য। তুমি তো পেয়েছো তোমার ভালোবাসার মানুষকে, তুমি হ্যাপি থাকো, সেটাই আমি চাই। আরশিয়া আর কিচ্ছু বলতে পারল না। এর প্রেক্ষাপটে কী বা বলবে? ভালোবাসার মানুষের সাথে কি আদৌ আমি সুখী আছি? সে কি একটু হলেও আমায় ভালোবাসে? আমার জন্য কি তার মধ্যে একটু ফিলিংস কাজ করে না? হয়তো সে আমায় কখনো ভালোবাসবে না, সে তো টাকার পাগল। ক্যাশ এমন একটা হতো যে আমায় ভালোবাসে, আমায় চোখে হারায়, আমার অনুপস্থিতি তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিত আমি ছাড়া সে অচল, আমায় প্রতিটি মুহূর্তে মিস করবে। কথাগুলো ভেবেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেউ দেখার আগেই সেটা অতি গোপনে মুছে ফেললো। আজ 3 দিন হলো আরশিয়া এই বাড়িতে গেছে। সাহিলের কিছুতেই ঘরে মন টিকছে না। বাড়ি ফিরলেই কিছু একটা অনুপস্থিতি রয়েছে। এ বাড়িতে তা ক্ষণে ক্ষণে বুঝছে সে। ঘরে আসলে রুমটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় কোনো একটা অতি কাছের কিছু তার সাথে নেই। কিন্তু কি সেটা? সাহিলের এই অবুঝ মন কি বুঝতে পারবে তার এই অশান্ত হবার কারণটা কি? কেন সে থাকতে পারছে না একদণ্ড ঘরে? কিসের অনুপস্থিতিতে তাকে এমন অসহায় করে তুলছে? না, পারছে রাতে শান্তিতে ঘুমোতে, আর না পারছে ঠিকমতো খেতে। রাতে ঘুমোতে গেলে বিছানার অপর পাশে তাকালেই হৃদয়ে চিনচিন ব্যথা অনুভব হয়। মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে সাহিল। আজ একটা অফিসে ইন্টারভিউ দিবে। সে আর বসে বসে খেতে চায় না, আর চায় না কেউ তার দিকে দুবার আঙ্গুল তুলুক। সে এবার দেখিয়ে দিবে সেও পারে। সজীবের থেকে পাওয়া 10 লাখ টাকার মধ্যে মোট খরচ করেছিল 1 লাখ টাকা, আর বাকি 9 লাখ টাকা গতকাল রাতেই সজীবকে ফোন করে ডেকে এনে দিয়ে দেয়। আর বাকি 1 লাখ টাকার জন্য সময় চায় সাহিল, সে মাসখানিকের মধ্যেই দিয়ে দিবে বলেছে। সাহিল অনেক ভেবে চিন্তে দেখলো, এভাবে জীবন চলে না। টাকার লোভে হোক আর যেভাবেই হোক, বিয়ে তো আমি তোমার আরশিয়াকে করে ফেলেছি। তাকে তো আর এভাবে রাখা যায় না। আমাদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। আর মেয়েটা তো আমায় ভালোবাসে, আমি না হয় তার জন্য নিজেকে একটু পাল্টে ফেলি, শুরু করি তার সাথে আগামী দিনের পথ চলা। ভালো না বাসলেও ভালোবাসার তো চেষ্টা করতেই পারি। জীবনকে আর জটিলতার মধ্যে রাখতে চাই না। এবার খুবই সাধারণভাবে বাঁচবো আরশিয়াকে নিয়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে টাইম দেখে নেয়। কিছু একটা মনে করে ফোনটা গ্যালারিতে ঢুকে আরশিয়ার কয়েকটা ছবি দেখলো। আরশিয়ার বাপের বাড়ি যাওয়ার আগে এই ফোনের নিজের কয়েকটা ছবি তুলে রেখেছিল। এই কয়েকদিনে যেন ছবি দেখা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফোনটা পকেটে রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আহিল আর শফিক সাহেব কিছু একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। সাহিলকে দেখে তারা কথা থামিয়ে সাহিলের দিকে তাকায়। সাহিল তড়িঘড়ি করে খাবারটা খেয়ে নেয়। সাহিলকে এমন পরিপাটি দেখে আহিল জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিস তুই? সাহিল পানিটা খেয়ে বলে, একটা ইন্টারভিউ আছে, সেটাতেই দিতে যাচ্ছি। হঠাৎ ইন্টারভিউ? মানে তুই কি জব? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি। শফিক সাহেব এবার মুখ খুলে বললেন, তোমার জব করার প্রয়োজন নেই। আমি তোমায় তোমার সম্পত্তির ভাগ দিয়ে দিচ্ছি। তোমার দাদিরও আর অমত নেই এ বিষয়ে। সাহিল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, দুঃখিত, আমি নিতে পারবো না এই সম্পত্তি। এই সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই। সম্পত্তির কথা বলে আর লজ্জা দিও না বাবা আমায়। সম্পত্তি যেমন আছে তেমনই থাকো। সেটা কি করে হয়? তুমি তো চেয়েছিলে তোমার ভাগের টুকু, এখন দিতে চাচ্ছি, নিবে না কেন? অতীতে চেয়েছিলাম, আজ আর চাচ্ছি না। ইভেন আর কখনো সম্পত্তির কথা আমার মুখ থেকে বের হবে না। আমি নিজের চেষ্টায় গড়তে চাই কিছু। আমি আর একা না, আমার স্ত্রী আছে, তার চাওয়া পাওয়া আমায় পূরণ করতে হবে।
আর তোমরা আমার বাবা মা, সব তোমাদের প্রতিও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তাই বলে অন্য কারো হয়ে কাজ করবি কেন? আমাদের অফিসে জয়েন হ, আমার আর বাবার সাথে যুক্ত হ। না, আমি জানি তুমি একাই পারবে এই ব্যবসাটাকে পরিচালনা করতে। আমি নিজ যোগ্যতায় কাজে পেতে চাই। এখন আসি, ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। কথাগুলো বলেই সাহিল চলে যায়। সাহিলে যাওয়ার পানে শফিক আর আহিল চেয়ে রয়। আহিল তপ্ত শ্বাস ফেলে বলে, বাহ, তাহলে এত দিনে শাহিরের বুদ্ধি হলো, কি বলো? তাই তো দেখছি। আল্লাহ দেখো, এভাবে যেন থাকে ছেলেটা। মিহিকা ও বাড়ি থেকে চলে আসে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে দুপুরে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটার জন্য বাড়ির সামনে থাকা ছোট্ট মার্কেটে যায়। মার্কেটের একটা দোকানে গিয়ে একটা ওড়না দেখে খুব পছন্দ হয়। ওড়নাটা গিয়ে ধরতে নিলে অপর পাশ থেকে অন্য একটা মেয়ে ওড়নাটা নিয়ে নেয়। মিহিকা মেয়েটার দিকে চেয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, আহিয়া। আহিয়া মিহিকাকে দেখে বলে, আরে মিহিকা, তুমি? ওড়নাটা বুঝি তোমারও পছন্দ হয়েছে? আচ্ছা, তুমি তাহলে এই ওড়নাটা নাও। এমা, না না না, তুমি নাও। আহিয়া, আমি অন্য কিছু দেখছি। আমার জন্য তুমি কেন দিয়ে দিবে? আরে চুপ থাকো তো। বলেই আবার দোকানদারকে জিজ্ঞেস করে এটার কি সেম কালার আর হবে নাকি। দোকানদার না করে এটা সেম কালার নেই। আহিয়া ওনাটা প্যাক করতে বলে। প্যাক করা হলে টাকা পে করে মিহিকার হাতে ধরিয়ে দেয় ওনার প্যাকেটটা। মিহিকা প্যাকেটটা হাতে নিতে না চাইলেও আহিয়া বলে ওঠে, একদম না না করবে না। এটা আমি তোমায় গিফট দিলাম, না নিলে মন খারাপ করব। তুমি না হয় আমার অন্য কিছু গিফট করো অন্য কোনো দিন। তাহলে অন্য দিন দিব কেন, আজই দিব, চলো। বলে আহিয়ার হাত টেনে নিয়ে যায় একটা ড্রেসের স্টলে। আহিয়া না করা সত্ত্বেও মিহিকা নিজে পছন্দ করে একটা সুন্দর মেরুন রঙের টপস কিনে দেয় আহিয়াকে। আহিয়া টপসটা নিয়ে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে। মিহিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে মার্কেট থেকে। মিহিকা আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে থাকে। আহিয়া বাড়ি এসে দেখে আহিল এখনো গাড়িতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আহিল যায়নি। আহিয়া গাড়িতে এসে বসে বলে, ভাইয়া, তুমি এখানে যাওনি? আমি তো ভেবেছি তুমি চলে গেছো। না, তোকে বাসায় দিয়ে তারপর যাব। এতক্ষণ লাগে কেনাকাটা করতে? আর বলো না ভাইয়া, মার্কেটে মিহিকার সাথে দেখা হয়েছিল। মার্কেটের সমস্ত ঘটনা আহিলকে খুলে বলে। আহিল সবটা শুনে তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে মার্কেটে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে মিহিকাকে খুঁজছে, কিন্তু পায় না। অনেক খোঁজার পরেও যখন মিহিকাকে সে পায় না, তখন অসহায়ত্ব হয়ে বেরিয়ে আসে মার্কেট থেকে। আহিয়া আহিলকে ফিরে আসতে দেখে বলে, কি হলো ভাইয়া, ওভাবে ছুটে গেলে? কোনো কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না, চল তোকে বাসায় দিয়ে আসি। বলেই গাড়ি চালাতে শুরু করে আহিল। আরশি বেগম একাই চলে এসেছে সাদিয়াদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে। বাড়িতে সাদমান সাহেব ছিলেন না। সাদিয়ার মা ফোন করে সাদমান সাহেবকে বাসায় আসতে বলে। কথাবার্তা বলে সাদমান বিয়ে দিতে রাজি হয়। সাদিয়া দূর থেকে ভিলেনি হাসি দিয়ে রুমে চলে যায়। আরশি বেগম প্রায় বিয়ে সব ঠিক করে এসেছেন। আগামী শুক্রবারেই বিয়ে। এই মেয়ে তার ভীষণ পছন্দ হয়েছে। আয়ুষ যেমন আরশি বেগমকে না বলে রেখেছিল, আরশি বেগমও না বলেই বিয়ে ঠিক করে আয়ুষকে সারপ্রাইজ দিবে। আরুষি আরমানকে ফোন করে এ ব্যাপারে বললে আরমান জানায়, তোর ছেলের যখন আগে থেকেই পছন্দ মেয়ে, তাহলে আর আমি কি বলবো, বিয়ে দিয়ে পূর্ণতা দেওয়াই শ্রেয় তাদের সম্পর্কের। আরো টুকটাক কথাবার্তা বলে ফোনটা কেটে দেয় আরমান। মেহিকা, সামিরা, মমতাজ সবাইকে আরমান বলে দেয় আয়ুষের বিয়ের ব্যাপারে। মেহিকা মার্কেট থেকে এসে এমন একটা নিউজ পাবে ভাবতেই পারেনি। তারা ফুপি যে এতটা ফাস্ট জানতই না। কালকের কথা তো বলে আজকে চলে গেল পাত্রীর বাড়ি। বাহ! সামিরা আয়ুষের বিয়ের কথা শুনে অভিকে বলে দেয় বিয়ের কথা। বাহ, এত জলদি বিয়েও ঠিক করে ফেললো আয়ুষের। তোমরা দুই বোন মিলে তো ছক্কা মেরে দিছ। এবার তাহলে আয়ুষ আর ছাদিয়ার বিয়ে খেতে পারবো কি বলো? অভি বসার ঘরে বসে বসে কথা বলছিল। রাফিয়া পানি খেতে বসার ঘরে আসলে অভির বলা কথাগুলো রাফিয়ার কর্ণকোহর হতেই থমকে যায় সে। পানি খাওয়া বাদ দিয়ে দৌড়ে অভির কাছে এসে বলে, এই ব্রো, আমার আয়ুষ ক্রাশের বিয়ে ঠিক হয়ে গেছে। ও নো, এখন আমার কি হবে? এত সুন্দর ছেলে আর কোথায় খুঁজে পাবো? কথাগুলো বলে অভির হাত ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। রাফিয়ার এমন বাচ্চামো দেখে হতবিহম্বল হয়ে যায় অভি। রাফিয়ার এমন বাচ্চামো দেখে হতবিহব্বল হয়ে যায় অভি। সজীব বারবার বেড়ে উঠছে না। সাহিলও তার হাত থেকে ফসকে গেল। এবার কিভাবে কি করবে? এতদিনের করা প্ল্যান ভেস্তে দিল এই অপদার্থ সাহিল। মনে হচ্ছে সাহিলকে খুন করতে।
হাতের কাছে থাকা ফোনটা নিয়ে সজীব আরশিয়ার নাম্বারে কল লাগায়। আরশিয়া জামা কাপড় গোছাচ্ছিল, কালিও বাড়ি ফিরে যাবে। এরই মধ্যে ফোনটা বেজে উঠায় চমকে ওঠে। মন পায়রাগুলো জানান দেয় হয়তো সাহিল ফোন করেছে। খুশি মন নিয়ে ফোনটা হাতে নেয়, দেখে সজীব ফোন করেছে। মুহূর্তে রাগ আকাশ সমান হয়ে ওঠে। ফোনটা আর রিসিভ না করে বিছানায় ফেলে রেখে দেয়। সজীব একের পর এক কল দিয়েই যাচ্ছে আরশিয়াকে। উপায়ন্ত না পেয়ে আরশিয়া এবার ফোনটা রিসিভ করে, ঝাঁঝালো কণ্ঠে শুধায়, কি ব্যাপার, তুমি এতবার করে ফোন করছো কেন? দেখছো না ফোন রিসিভ করছি না, মানে আমি ব্যস্ত। একটু বোঝার কমন সেন্স নেই তোমার মাথায়? সরি দোস্ত, রাগ করিস না, প্লিজ আমায় ক্ষমা করে দে। সেদিন রাগের মাথায় খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আমি ক্ষমা করার কি? তুমি আমার ক্ষমা চাচ্ছ কেন? ফোন রাখো। প্লিজ আরশিয়া, আমি কালই লন্ডনে ব্যাক করছি, শেষবারের মতো দেখা করে যা না। ওই যে তোদের বাড়ির 3 রাস্তার মোড়ে যেই ক্যাফেটা আছে না, ওটাই তোর বাসা থেকে বেশি দূরে হবে না। আমার সময় হবে না। আর তুই ওয়েট, তুই জানলি কিভাবে যে আমি আমাদের বাড়িতে আছি? তুই কি আমায় ফলো করছিস নাকি আবার সাইলের সাথে যোগাযোগ করেছিস? সজীব একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে জবাব দেয়, না আসলে মানে সাহিলকে ফোন করে জেনেছিলাম, ওই আর কি। ও, এখন ফোন রাখ। তুই আসবি না? আমি কিন্তু ঠিকই বিকেল 3টা বাজে ওয়েট করব, তুই আসবি কিন্তু। আরশিয়া আর কিচ্ছু না বলে ফোনটা রেখে দেয়। সজীব বুকে হাত দিয়ে বলে, যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। ভাগ্যিস সাহিলের নাম বললাম, তা না হলে তো বিশ্বাসই করতো না। আরশিয়া কাপড়গুলো ব্যাগে নিয়ে গুছিয়ে রেখে দেয় খাটের এক পাশে। রান্নাঘরে আরশি বেগমকে রান্না করতে দেখে আরশিয়া রান্নাঘরে ঢুকে। আরশি বেগমকে এত আনন্দ সহকারে রান্না করতে দেখে বেশ অবাকই হয়। তার উপর আজ সব আইটেমগুলোই আরশের পছন্দের। আরশি বেগমের পাশে দাঁড়িয়ে আরশিয়া শুধায়, কি ব্যাপার মা, তুমি এত খুশি কেন আজ? আর কাল সকালে কোথায় গেছিলে ওভাবে তড়িঘড়ি করে? আর আজ দেখি সব ভাইয়ের পছন্দের খাবার রান্না করছো। হ্যাঁ, আজ আয়ুষকে একটা সারপ্রাইজ দিব, ওর জন্য সুখবর আছে। কি সুখবর মা, আমায় বলো, আমিও শুনি। না, এখন বলা যাবে না, তুই বরং সাহিলকে ফোন করে আজ আসতে বল এই বাড়িতে। বাবা বকবে না আবার? তোর বাবাকে আমি দেখে নিব, চিন্তা করিস না। আচ্ছা, আমি ফোন করে দেখি আসতে পারবে কিনা। কথাগুলো বলে আবার রুমে এসে সাহিলের নাম্বারে ফোন করে। ফোনটা বারবার রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। 4-5 বার ফোন দিয়ে আর ফোন দেয়নি আরশিয়া। চোখ থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু। সামান্য ফোনটা ধরার টাইম পাচ্ছ না তুমি সাহিল? এতটা ইগনোর করছো? তো বাবা কেমন লাগছে আজ, যখন আয়ুষের মা হন্তদন্ত হয়ে আসলো বিয়ের প্রপোজাল নিয়ে? আমার কিন্তু এই বিয়েতে মত আসছে না। ছেলেটা তো তোকে ভালোবাসে না। শাস্তি দিবি ঠিক আছে, অন্যভাবে দে, বিয়ে করে কেন? না বাবা, ও যেমন আমাকে ঠকিয়েছিল আমি ওকে তিলে তিলে তার চেয়ে বেশি ঠকাবো। আর সেটা বিয়ে করলেই আমি করতে পারবো। বিয়েটা ছেলে খেলা না সাদিয়া। আয়ুষকে বিয়ে করে আবার না তোকে পস্তাতে হয়। আমি আর কিছুই পরোয়া করি না বাবা, আমি ওর সাথেই থাকতে চাই। আমার পথটা আমাকে চলতে দাও। তুমি বরং বিয়ের আয়োজন করো। আমার 3 ননদিনীগুলা কত আশায় আছে ভাইয়ের বিয়ে হবে। তুমি ওই মেয়েকে দুটোকে কাজে লাগিয়ে এসব করছো? হ্যাঁ বাবা, এছাড়া আর উপায় নেই। রাফিয়াকে কাল থেকে অনেক বুঝিয়েছে অভি, মেয়েটা পিচ্চি বাচ্চার মতোই কেঁদেছে। অভি এও বলেছে যে আয়ুষের থেকে বেটার সুন্দর হ্যান্ডসাম ছেলে রাফিয়ার জন্য খুঁজে দিবে। এসব আরো কিছু বুঝিয়ে কান্না থামিয়েছে। আজ সকালে ঠেলে ঠুলে রাফিয়াকে কলেজে পাঠিয়েছে অভি। রাফিয়াকে কলেজে পাঠিয়ে অভি সোজা মিহিকার বাসায় আসে। এর মধ্যে একদিন সামিরাকে পড়ানোর ব্যাপারটা নিয়ে সামিরার মা মমতাজ বেগমের সাথে কথা হয়। তিনি ব্যাপারটা শুনে আরো খুশি হন, তার কোনো আপত্তি নেই। মানুষ আজকাল পড়ালেখা পারবে কিভাবে? হাতে যদি সবসময় ফোন থাকে, এক্সামে গিয়ে তো পাস মার্ক 33-ও ওঠাতে পারবে না। পরে সবাই বলবে অভির বা উচ্চ মাধ্যমিক ফেল। তিনি ব্যাপারটা শুনে আরো খুশি হন, তার কোনো আপত্তি নেই। সামিরা শুয়ে শুয়ে ফোন টিপছিল। হঠাৎ এমন কথা শুনে দরজার পানে চেয়ে দেখে অভি দরজার সাথে বুকে হাত দিয়ে হেলান দিয়ে রয়েছে। অভিকে দেখে তড়িঘড়ি করে ফোনটা পাশে রেখে শোয়া থেকে উঠে বসে।
সামিরার এমন অবস্থা দেখে অভি হেসে রুমে ঢুকে। কি হলো, ফোন রাখলে কেন? টিপো ফোন, এফবিতে যাও, মেসেঞ্জারে যার, হোয়াটসঅ্যাপে যাও। বইয়ের টেবিল আর যেতে হবে না। খানিকটা কঠোর হয়ে বলে অভি। সামিরা বসা থেকে উঠে টেবিলে যায়। অভিও সামিরার পেছন পেছন চেয়ার টেনে বসে পড়ে। সামিরা পরিসংখ্যান বইটা বের করে অভির সামনে দেয়। অভি বইটা নিয়ে প্রথম অধ্যায়ের কয়েকটা অঙ্ক করে। সামিরা প্রথম দিকের অঙ্কগুলো পারলেও লাস্টের উত্তর মেলাতে গিয়ে হিমশিম খায়। অভি সুন্দর মতো সামিরাকে বুঝিয়ে দেয় কিভাবে করতে হবে। পরের বার আবারও অমন সেম অঙ্ক দিলেন। সামিরাও চটজলদি করে ফেলে। সামিরার অঙ্ক করা দেখে বলে, বাহ, এই তো আমার বউজান অঙ্ক করে ফেলেছে। সামিরা মাথা নিচু করেই শুধায়, 1 ঘন্টা পরেই আবার সব ভুলে যাব, মনে রাখতে পারি না। সামিরার কথা শুনে অভি বলে, ব্যাপার না, আমি তো প্রতিদিন আসবো, তোমায় মানুষ বানিয়ে ফেলবো। উফ সরি, পরিসংখ্যানের মানুষ বানিয়ে ফেলবো। চলো, অনেক তো পড়লে, এবার একটু ছাদে গিয়ে প্রকৃতির হাওয়া খেয়ে আসি। সামিরা ভ্রু কুচকে শুধায়, 20 মিনিটও তো হলো না, আপনি আমায় পড়াতে বসালেন, এর মধ্যেই আবার প্রকৃতির হাওয়া খেতে হবে। চুপচাপ চলো, পড়ার মাঝে এমন ব্রেক নিতে হয় বুঝলে। তোমার চেয়ে আমি বড়, আমি জানি কিভাবে পড়াতে হয় বাচ্চাদের। আমি বাচ্চা নাকি? অবশ্য তুমি একটা বাচ্চা। তাহলে বিয়ে করতে আসছেন কেন? যান, বিয়ে ক্যান্সেল। এই না না, তুমি বাচ্চা নও, তুমি তো বুড়ি। এবার চলো ছাদে। কথাগুলো বলেই সামিরার হাত ধরে ছাদে নিয়ে যায় অভি। রাফিয়া স্কুলে এসে দাঁড়িয়ে আছে মিহিকার জন্য। কলেজের গেটের দিকে তাকালেই দেখে মিহিকা কলেজে ঢুকছে। রাফিয়া দৌড়ে গিয়ে মিহিকার সামনে দাঁড়ায়। হঠাৎ সামনে কাউকে দৌড়ে আসতে দেখে ভড়কে যায় মিহিকা। রাফিয়াকে দেখে ভ্রু কুচকায়। মিহিকা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এত দেরি করলে কেন? আমার জন্য অপেক্ষা করছো কেন? তুমি কিছু বলবে নাকি? আসলে ভাইয়া তো তোমাদের বাড়ি গেছে, তাই আর কি, ছুটির পরে তোমার সাথে তোমাদের বাসায় যাব তাই। ও, সমস্যা নেই, ছুটির পর যেও আমার সাথে। এখন ক্লাসে যাই, বেল দিয়ে দেবে। হ্যাঁ চলো। বিকেল 3টায় সজীব এসে অপেক্ষা করছে ক্যাফেতে। মিনিট 10-এর মধ্যে আরশিয়াও চলে আসে। আরশিয়া সজীবের সামনে দাঁড়িয়ে বলে, কি বলবি তাড়াতাড়ি বল। দোস্ত, তোর সাথে তো একটু দেখাই করতে চাইছি, ওভাবে কথা বলছিস কেন? আরশিয়ার 2 হাত ধরে বলে সজীব। আরশিয়া ঝাড়া দিয়ে হাত সরিয়ে আনে। সজীব টুকটাক কথা বলে টাইম ওয়েস্ট করে। সামনে তাকিয়ে কিছু একটা দেখে আরশিয়াকে জড়িয়ে ধরে। আরশিয়া প্লিজ, আর একবার সুযোগ দে। আর কখনো তুই কষ্ট পাস এমন কাজ করব না। তোর জন্য ভালো হয়ে যাব, তোর মনের মতো নিজেকে গড়ে তুলবো। সাহিল কেবলই ক্যাফেতে ঢুকতে নিচ্ছিল। সজীবের কথাগুলো শুনে থমকে যায়। আজ ইন্টারভিউটা ভালো মতোই দিয়েছে সাহিল। হয়তো 2-1 দিনের মধ্যে জয়েন লেটার চলেও আসবে। ফোন সাইলেন্ট থাকায় আরশিয়ার করা ফোনগুলো শুনতে পায়নি। ইন্টারভিউ শেষে পকেট থেকে ফোন বের করে দেখে আরশিয়ার 6টা মিস কল। দুপুরে খাওয়া হয়নি সাহিলের। ভেবেছিল অফিসের সামনে থাকা ক্যাফেটাতে গিয়ে কিছু একটা খেয়ে তারপর আরশিয়াকে ফোন দিবে, কিন্তু ক্যাফেতে ঢুকে এসব দেখবে ভাবতে পারেনি। ক্যাফের ভেতরে আর না ঢুকে সোজা বেরিয়ে যায়। আরশিয়া ধাক্কা মেরে সরিয়ে দেয় সজীবকে। তখন থেকে কি সব আজগুবি প্যাচাল পাচ্ছিস তুই? এসব ফালতু কথা বলার জন্য ডেকেছিস? আর একবার গায়ে হাত দিবি তো তোর হাত ভেঙে দেবো আমি। আমার কাজ শেষ, এখন যা বাসায়। আমিও আসি, বাই বাই। সজীব কথাগুলো বলেই চলে যায়। সজীবের যাওয়ার পানে চেয়ে আরশিয়ার দাঁতগুলো কিরমির করে। নিজেকেই বকতে থাকে যে কেন সে আসলো। আরশিয়া ক্যাফে থেকে বেরিয়ে বাসায় চলে আসে। দুপুরের খাবার কেউই খায়নি এখনো। আয়েশা টিপু খান কেবলই বাসায় ফিরল। হাত মুখ ধুয়ে টেবিলে বসে পড়ে। আরশি খাবার বেড়ে দেয়। আয়েশা টিপু খান খাবার খেতে থাকে। খাবার খাওয়ার এক পর্যায়ে আরশি বেগম বলে ওঠে, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি আয়ুষের বিয়ে ঠিক করে ফেলেছি। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, বিয়ের তারিখও ঠিক করে এসেছি। আমি চাই আয়ুষ সেই মেয়েকেই বিয়ে করবে। টিপু খানের কথাটা কর্ণকর হতে খাওয়া দাওয়া থামিয়ে বইয়ের দিকেই চেয়ে রয়। আর আয়ুষ কথাটা শোনা মাত্রই খাবার গলায় আটকে যায় তার। তড়িঘড়ি করে পানিটা খেয়ে আরশি বেগমকে শুধায়, এসব কি বলছো মা? আমার বিয়ে ঠিক করেছো আবার আমাকে না জানিয়ে? আমি কি তোমাকে বলছি আমার বিয়ে দাও? ও মা, তুই এভাবে রাগ করছিস কেন? আমি তো ভেবেছিলাম তুই আমার কথাটা শুনে খুশি হবি। তুই তো সাদিয়াকে ভালোবাসিস। আমি তো ওর বাসায় গিয়ে একদম বিয়ের ডেট ফিক্সড করে এসেছি। ভালো হয়েছে না? আয়ুষ খাবার রেখে হাত ধুয়ে বলে, তুমি এটা কি বলছো? তুমি সাদিয়ার বাসায় কেন গেছো? ও
ওয়েট, তুমি সাদিয়ার ব্যাপারে জানলে কিভাবে আর ওর অ্যাড্রেসে পেলে কুই করে? কোথায় আর পাবো? মিহিকা আর সামিরা বলেছে। তোর কিন্তু চয়েস আছে বলতে হবে। মেয়েটা কি কিউট, একদম পরীর মতো।